হাম এটি শুধু আমাদের অসুস্থই করে না, এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, যাকে বলে ইমিউন অ্যামনেশিয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতার স্মৃতিভ্রম। আমাদের শরীর ছোটবেলা থেকে যে সকল রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিল, যেমন জলবসন্ত, ইনফ্লুয়েঞ্জা, হাম এই সকল প্রতিরোধ ক্ষমতার স্মৃতি মুছে দেয়। ফলে হাম থেকে সুস্থ হবার পরেও বছরের পর বছর শরীর বিভিন্ন রোগের প্রতি সংবেদনশীল হয়ে থাকে। শরীরের ইমিউন সিস্টেম অনেকটা নবজাতক শিশুর মতো হয়ে যায়, অর্থাৎ সাধারণ রোগের কাছেই শরীর অসহায়। পৃথিবীর অন্যতম সংক্রামক এই হাম ফুসফুস এবং মস্তিষ্কের ক্ষতি সাধন করে। ভয়াবহ এই রোগের একমাত্র সমাধান ভ্যাকসিন বা টিকা, যা মূলত হামের দুর্বল ভ্যারিয়ান্ট। ইতিহাসে হামের প্রভাব, হামের ভাইরাস কালচারের মাধ্যমে দুর্বল করে ভ্যাকসিন তৈরি সহ হাম সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। হামের ইতিহাস কেবল একটি রোগের ইতিহাস নয়, এটি মানব সভ্যতার বিকাশ, বড় বড় শহর গড়ে ওঠা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিবর্তনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। হামের ভাইরাস মানবদেহে স্বয়ংক্রিয়ভাবে উদ্ভব হয়নি। হামের ভাইরাসটি মূলত গবাদি পশুর একটি মারাত্মক রোগ, রিন্ডারপেস্টের জন্য দায়ী ভাইরাসের পরিবর্তিত একটি রূপ। ধারণা করা হয় আজ থেকে প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই রূপান্তর ঘটেছিল। হামের ভাইরাস মানব শরীরে টিকে থাকার জন্য বড় জনগোষ্ঠীর প্রয়োজন হয়। আদিম যুগে মানুষ যাযাবর জীবনযাপন করত, তার মানে একসাথে খুব বেশি মানুষ বসবাস করত না, যার ফলে ওই সময় হাম মানুষের শরীরে সংক্রমিত হতে পারেনি। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ নগর সভ্যতা গড়ে তোলে। এতে অনেক মানুষ একসাথে বা একটি নগরে বসবাস করতে শুরু করে, সেই সাথে গবাদি পশু লালন পালন শুরু করে। এতে গবাদি পশু থেকে হামের ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং একসাথে অনেক মানুষ বসবাস করাতে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে হাম ছড়িয়ে পড়ে এবং টিকে যায়। এভাবেই মানুষের মধ্যে হামের সংক্রমণের সূচনা হয়। প্রাচীন গ্রিক চিকিৎসকদের লেখায় হামের লক্ষণ উল্লেখ থাকলেও তারা এটিকে গুটি বসন্ত থেকে আলাদা করতে পারেননি। বহু শতাব্দী ধরে হাম এবং গুটি বসন্তকে একই মনে করা হতো। তবে নবম শতাব্দীতে পারস্যের বিখ্যাত চিকিৎসক আবু বকর আল রাজি সর্বপ্রথম তার বিখ্যাত বই কিতাব আল জাদারি ওয়া আল হাসবাতে হাম এবং গুটি বসন্তের পার্থক্য সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি লক্ষ্য করেন হামে আক্রান্ত রোগীর চোখ বেশি লাল হয়, সেই সাথে তীব্র কাশি থাকে। 1500 থেকে 1900 শতাব্দী পর্যন্ত হাম ইউরোপ এবং এশিয়ার একটি নিয়মিত রোগ হিসেবে স্থায়ী রূপ নেয়। প্রায় 100% মানুষ তার শৈশবে, সাধারণত 15 বছর বয়স হবার আগেই হামে আক্রান্ত হতো, যার মধ্যে 2 থেকে 5% মানুষ মারা যেত এবং এই মৃত্যুর 72 থেকে 87% ঘটত 5 বছরের কম বয়সী শিশুদের। এখন কারো একবার হাম হবার পর যদি সে বেঁচে যায়, তবে তার শরীরে হামের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হতো, ফলে ওই ব্যক্তি আর দ্বিতীয়বার হামে আক্রান্ত হতো না, আর যদিও আক্রান্ত হতো তবে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যেত। এখন ইউরোপ এবং এশিয়ায় দীর্ঘকাল হাম থাকায় এই সকল অঞ্চলের প্রাপ্তবয়স্ক মানুষ শিশুকালে হামের মধ্য দিয়ে গিয়েছিলেন, ফলে তাদের শরীরে হামের বিপরীতে প্রতিরোধ ক্ষমতা ছিল। কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ কিংবা ইউরোপ এশিয়া থেকে বিচ্ছিন্ন মানুষের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন ছিল। যেমন 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর সেখানে ইউরোপিয়ানদের মাধ্যমে ছড়ানো হাম এবং গুটি বসন্তে কোটি কোটি আমেরিকান আদিবাসী মারা গিয়েছিল। অনেক অঞ্চলে এই মৃত্যুর হার ছিল প্রায় 90%। 1875 সালে ফিজির রাজা কাকুবাউ অস্ট্রেলিয়া ভ্রমণ শেষে দেশে ফেরার সময় নিজের অজান্তেই সাথে করে হামের ভাইরাস নিয়ে গিয়েছিলেন। এতে মাত্র কয়েক মাসেই ফিজির মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ হামে আক্রান্ত হয়ে মারা যায়। হামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক মোড় আসে 1846 সালে ডেনমার্কের স্বায়ত্তশাসিত ফারো দ্বীপপুঞ্জে। এই দ্বীপে 1781 সালের পর থেকে দীর্ঘ 65 বছর হামের কোনো সংক্রমণ ছিল না, ফলে দ্বীপের তরুণ প্রজন্মের কারোর মধ্যেই হামের বিপরীতে প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ছিল না। এরপর 1846 সালে কোপেনহেগেন থেকে একজন কাঠমিস্ত্রি এই দ্বীপে আসার কয়েকদিন পর তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। এখন এই দ্বীপটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হবার ফলে ডেনমার্ক সরকার হাম পর্যবেক্ষণের জন্য ডক্টর পিটার লুডভিগ প্যানামকে ফারো দ্বীপে পাঠান। ডক্টর পেনাম সেখানে যে গবেষণা করেন তা আজ বিশ্বজুড়ে জনস্বাস্থ্য এবং মহামারী বিজ্ঞানের মূল ভিত্তি। আগে মানুষ বিশ্বাস করত রোগ বাতাসে ভেসে আসা দূষিত বা দুর্গন্ধযুক্ত বাষ্প থেকে ছড়ায়। প্যানামি প্রথম প্রমাণ করেন যে হাম কোনো বাষ্প থেকে নয়, বরং সরাসরি এক মানুষ থেকে অন্য মানুষের সংস্পর্শে ছড়ায়। তিনি নিখুঁত হিসাব করে দেখান যে ভাইরাসের সংস্পর্শে আসার ঠিক 14তম দিনে শরীরে হামের র্যাশ বা লাল দাগ দেখা দেয়। প্যানাম লক্ষ্য করেন দ্বীপের তরুণ বা মাঝবয়সী প্রায় সবাই 7800 জনের মধ্যে 6100 জন হামে আক্রান্ত হলেও যে সমস্ত বৃদ্ধ 1781 সালে ফারো দ্বীপে সংঘটিত হামের মহামারীতে বেঁচে গিয়েছিলেন তারা এই 1846 সালেও পুরোপুরি সুস্থ ছিলেন। এ থেকে প্রমাণিত হয় যে একবার হাম হলে শরীর হামের বিরুদ্ধে আজীবন প্রতিরোধ ক্ষমতা অর্জন করে।
1900 শতাব্দী পর্যন্ত হামের ভাইরাসে যতটা না মানুষ মারা যেত তার চেয়ে বেশি মানুষ মারা যেত হামের পরবর্তী দুর্বল ইমিউনিটির জন্য। অ্যান্টিবায়োটিক আবিষ্কার না হবার ফলে হামের পরবর্তী শারীরিক জটিলতা নিয়ন্ত্রণ করা যেত না। যেমন হামের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতো, যার ফলে হাম সেরে যাবার পরেও তীব্র নিউমোনিয়া দেখা দিত এবং এটিই ছিল হামের কারণে সর্বোচ্চ মৃত্যুর কারণ। প্রি অ্যান্টিবায়োটিক যুগে হামের পরবর্তী নিউমোনিয়াতে প্রতি 3 জন শিশুর 1 জন মারা যেত। এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে হামের পর তীব্র ডায়রিয়াতে শিশুরা মারা যেত। 1900 শতাব্দী থেকে 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান উন্নতি হবার ফলে হামে মৃত্যুর হার কমলেও এটি ছিল শিশুদের জন্য একটি অবধারিত আতঙ্ক। টিকা আবিষ্কারের আগে এটি চাইল্ডহুড রাইট অফ প্যাসেজ বা শৈশবের একটি অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। তখন ধরেই নেওয়া হতো 15 বছর বয়স হবার মধ্যেই প্রতিটি শিশুই হামে আক্রান্ত হবে এবং এতে যারা বেঁচে যাবে তারা ভাগ্যবান। 1960 সালের আগেও প্রতি বছর বিশ্বজুড়ে 26 লক্ষ মানুষ হামে মারা যেত, যাদের বেশিরভাগই ছিল শিশু। অবশেষে 1963 সালে ডক্টর জন অ্যান্ডার্স হামের টিকা আবিষ্কারের পর মানবজাতি এই প্রাচীন ভয়ঙ্কর হামকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 1950-এর দশকের আগে ল্যাবে ভাইরাস বাঁচিয়ে রাখা বা তা নিয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন ছিল, কারণ ভাইরাস শুধুমাত্র জীবিত কোষে বংশবৃদ্ধি করতে পারে। ডক্টর জন ফ্রাঙ্কলিন অ্যান্ডার্স, ডক্টর থমাস ওয়েলার এবং ডক্টর ফ্রেডরিক রবিন্স 1949 সালে আবিষ্কার করেন যে টেস্ট টিউবে মানুষের লিভিং টিস্যু বা কোষ ব্যবহার করে পোলিও ভাইরাস চাষ করা সম্ভব। এই যুগান্তকারী প্রযুক্তির জন্য তারা 1954 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এই 3 জনের টিস্যু কালচার পদ্ধতি মূলত হামের ভাইরাস নিয়ে কাজ করার রাস্তা খুলে দেয়। 1954 সালে বোস্টন চিলড্রেন্স হাসপাতালে হামের তীব্র প্রাদুর্ভাব দেখা দেয়। তখন ডক্টর অ্যান্ডার্স তার ল্যাবের এক তরুণ ডক্টর থমাস সি প্যাবলসকে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করতে পাঠান। ডক্টর প্যাবলস ডেভিড এডমন্ডস্টন নামের এক 11 বছর বয়সী বালকের রক্ত এবং লালার নমুনা সংগ্রহ করেন। ল্যাবে এসে প্যাবলস সেই নমুনা মানুষের কিডনি কোষের কালচারে রাখেন। কয়েকদিন পর দেখা যায় হামের ভাইরাস কিডনি কোষগুলোকে আক্রান্ত করেছে, যার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো মানবদেহের বাইরে হামের ভাইরাসকে সফলভাবে আলাদা করা সম্ভব হয়। 11 বছরের বালক এডমন্ডস্টনের নাম অনুসারে কালচারে রাখা ভাইরাসের এই নির্দিষ্ট রূপটির নাম দেওয়া হয় এডমন্ডস্টন স্টেন। এখন হামের এই ভাইরাস অল্প পরিমাণে মানুষের শরীরে পুশ করে হামের বিপরীতে অ্যান্টিবডি তৈরি করা গেলেও এই ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি ছিল, কারণ এই ভাইরাস যথেষ্ট শক্তিশালী, যা অ্যান্টিবডি তৈরি হবার সুযোগ দেওয়ার বিপরীতে মানুষকে হামে আক্রান্ত করে ফেলতে পারে, যার ফলে আলাদা করা হামের ভাইরাসকে প্রকৃতিতে থাকা হামের ভাইরাসের তুলনায় দুর্বল করার প্রয়োজনীয়তা সামনে আসে, যা শরীরে পুশ করলে তা শরীরকে হামে আক্রান্ত করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে না। ফলাফল দুর্বল ভাইরাসের মাধ্যমে শরীরে হামের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে এবং এই বিষয়টিকে বলে লাইফ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এখন এই ভ্যাকসিনের জন্য এমন একটি পদ্ধতি বের করার চ্যালেঞ্জ সামনে আসে যা প্রকৃতি থেকে আলাদা করা শক্তিশালী হামের ভাইরাসকে দুর্বল ভাইরাসে রূপান্তর করবে। এক্ষেত্রে ডক্টর অ্যান্ডার্স এবং তার দল এডমন্ডস্টন স্ট্রেন নিয়ে এক দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া শুরু করেন। আলাদা করা হামের ভাইরাসকে সরাসরি মানুষ ভিন্ন অন্য প্রাণীর কোষে দিলে হামের ভাইরাস সেখানে সার্ভাইভ করতে পারবে না। ফলে প্রথমে হামের ভাইরাসকে মানুষের কিডনি কোষে কালচার করা হয়। এরপর ভাইরাসকে অন্য পাত্রে থাকা নতুন কিডনি কোষে স্থানান্তর করা হয়। এর কিছুদিন পর এই একই ভাইরাসকে অন্য পাত্রে থাকা কিডনি কোষে স্থানান্তর করা হয়। এই স্থানান্তর প্রক্রিয়াটি 26 বার করা হয়। এতে ভাইরাসের মধ্যে ল্যাবের কৃত্রিম পরিবেশে টিকে থাকার প্রাথমিক অভ্যাস তৈরি হয়। এরপর ভাইরাসকে মানুষের অ্যামিউনেটিক ঝিল্লির কোষে স্থানান্তর করা হয়। সেখানে টানা 28 বার কালচার করা হয়। এখন প্রতি কালচারে গড়ে যদি 10 দিন সময় লাগে, তাহলে 28 বার কালচার করতে 280 দিন সময় লেগেছিল। এখন দীর্ঘ সময় নিয়ে একই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করার ফলে ভাইরাসের জিনগত গঠনে ছোট ছোট পরিবর্তন আসতে থাকে। অ্যামিউনেটিক কোষে 28 বার কালচারের পর ভাইরাসকে মুরগির ভ্রূণে স্থানান্তর করা হয়, অর্থাৎ মুরগির ছোট বাচ্চার কোষে স্থানান্তর করা হয়। এখন হাম যেহেতু মানুষের রোগ, সেহেতু হামের ভাইরাস মুরগির কোষে সহজে বংশবৃদ্ধি করতে পারছিল না। এর ফলে মুরগির কোষে টিকে থাকার জন্য হামের ভাইরাস নিজের জিনগত গঠনে বড় পরিবর্তন আনতে শুরু করে। মুরগির কোষে হামের ভাইরাস 40 বার কালচার করা হয়। এখন বৈরী পরিবেশে হামের ভাইরাস বংশবৃদ্ধি করতে গিয়ে নিজের মধ্যে এতটাই পরিবর্তন নিয়ে আসে যা মুরগির কোষের বিপরীতে শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু মানুষের কোষের বিপরীতে দুর্বল হয়ে যায়। অর্থাৎ ভাইরাসটি মানুষের কোষে আক্রমণ করার ক্ষমতা বা তার আসল মারাত্মক রূপ একেবারেই হারিয়ে ফেলে। 1954 থেকে 1958 এই দীর্ঘ 4 বছরে হামের ভাইরাসকে মোট 94 বার কালচার করে দুর্বল হামের ভাইরাসকে 1958 সালে বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। অর্থাৎ হামের দুর্বল ভাইরাস বানরের শরীরে পুশ করা হয়।
পুশ করার কিছুদিন পর বানরের রক্ত সংগ্রহ করে দেখা যায় হামের দুর্বল ভাইরাস বানরের ক্ষতি করতে না পারলেও বানরের শরীরে হামের ভাইরাসের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ফলাফল 1958 সালের শেষের দিকে অত্যন্ত সীমিত পরিসরে মানুষের উপর এই দুর্বল হামের ভাইরাসের ট্রায়াল দেওয়া শুরু হয়। 1960 থেকে 1963 সালের মধ্যে এই ভ্যাকসিনের বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়, যা নিরাপদ প্রমাণিত হবার পর 1963 সালের 21শে মার্চ আমেরিকার সরকার এই ভ্যাকসিন অনুমোদন করে, যার নাম দেওয়া হয় এডমনস্টন বি ভ্যাকসিন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দীর্ঘ 4-5 বছর ল্যাবের পরিবেশ নিখুঁত এবং জীবাণুমুক্ত রাখা সহজ কাজ নয়, কারণ ওই সময়ে বর্তমান সময়ের মতো আধুনিক বায়োসেফটি ক্যাবিনেট ছিল না, যার ফলে 94 বার কালচারের কোনো এক ধাপে যদি সামান্য ব্যাকটেরিয়া বা অন্য কোনো ফাঙ্গাসের সংক্রমণ হতো তবে পুরো কালচার নষ্ট হয়ে যেত। তখন আবার পেছনের ধাপ থেকে বা একদম শুরু থেকে শুরু করা লাগতো। ডক্টর অ্যান্ডার্স এবং তার টিমের একাগ্রতার কারণেই এই দীর্ঘ ও জটিল কাজটি সফলভাবে সম্পূর্ণ হয়েছিল। অ্যান্ডার্সের তৈরি টিকায় শিশুদের হালকা জ্বর এবং সামান্য র্যাশ দেখা দিত। এই পার্শ্ব প্রতিক্রিয়া কমানোর জন্য টিকার পাশাপাশি শিশুদের শরীরে আলাদাভাবে গামা গ্লোবুলিন ইঞ্জেকশন দিতে হতো, যা ছিল ব্যয়বহুল। হামের ভ্যাকসিনের এই প্রাথমিক ত্রুটি দূর করেন মার্কস কোম্পানির বিজ্ঞানী ডক্টর মরিস হিলম্যান। তিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি ভ্যাকসিন আবিষ্কারক বিজ্ঞানী হিসেবে পরিচিত। ডক্টর হিলম্যান অ্যান্ডার্সের এডমন্ডস বি স্ট্রেনটিকে আরও 40 বার মুরগির কোষে কালচার করেন। এতে ভাইরাসটি মানুষের কোষের বিপরীতে আরও দুর্বল হয়, যা ভাইরাসটিকে মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ করে তোলে। 1968 সালে হিলম্যানের সংস্করণটি শিশুদের প্রয়োগ করা শুরু হয়। তখন দেখা যায় আগের মতো জ্বর কিংবা র্যাশ হচ্ছে না, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, যার ফলে গামা গ্লোবুলিন ইঞ্জেকশন দেওয়ারও আর প্রয়োজন পড়েনি। 1971 সালে ডক্টর মরিস আরেক ধাপ এগিয়ে হাম, মাম্পস এবং রুবেলা এই 3টি আলাদা রোগের টিকাকে একত্রিত করে একটি কম্বাইন্ড শট বা এমএমআর ভ্যাকসিন তৈরি করেন। ডক্টর মরিস হিলম্যানের তৈরি ভ্যাকসিনই আজ পর্যন্ত বিশ্বজুড়ে কোটি কোটি শিশুদের দেওয়া হয়েছে এবং হচ্ছে। হামের ভাইরাস নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে প্রথমেই ফুসফুস এবং শ্বাসনালীর কোষকে আক্রান্ত করে। এতে তীব্র কাশি এবং সর্দি শুরু হয়। এরপর রক্তের মাধ্যমে ভাইরাস শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। শরীরে প্রবেশের 10 থেকে 12 দিন পর প্রচণ্ড জ্বর আসে, চোখ লাল হয়ে যায় এবং পানি ঝরে, মুখের ভেতর সাদাটে দাগ দেখা দেয় এবং এর 2 থেকে 3 দিন পর শরীরে লালচে র্যাশ দেখা দেয়। শুধু জ্বর বা র্যাশ নয়, হামের ভাইরাস শরীরের ভেতর বড় দুটি ক্ষতি করে। প্রথমত, এটি আমাদের শরীরে থাকা মেমোরি টি সেল এবং বি সেলকে আক্রান্ত করে ধ্বংস করে দেয়। এই কোষগুলো শরীরে আগে হওয়া কিছু রোগ যেমন গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা এবং ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগের স্মৃতি ধরে রাখে, যা পরবর্তীতে এই সকল রোগ আবার শরীরে হতে চাইলে সাথে সাথেই শরীর অ্যান্টিবডি তৈরি করতে পারে। কিন্তু হামের ভাইরাস এই মেমোরি সেল ধ্বংস করার ফলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, অনেকটা নবজাতক শিশুর মতো হয়ে পড়ে। তার মানে শরীর যে কোনো রোগের বিপরীতেই সংবেদনশীল হয়ে পড়ে। দ্বিতীয়ত, হামের কারণে ফুসফুসে মারাত্মক ইনফেকশন তৈরি হয়, যার ফলে নিউমোনিয়া হতে পারে এবং হামের কারণে মৃত্যুর প্রধান কারণই হচ্ছে এই নিউমোনিয়া। এর বাইরে প্রতি 1000 জনের মধ্যে একজনের ক্ষেত্রে হামের ভাইরাস মস্তিষ্কে প্রদাহ তৈরি করে, যা স্থায়ী অন্ধত্ব, বধিরতা কিংবা মানসিক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এছাড়া বিরল কিছু ক্ষেত্রে হাম হবার 7 থেকে 10 বছর পর ভাইরাসটি মস্তিষ্কে সুপ্ত অবস্থা থেকে পুনরায় জীবিত হতে পারে, যা পরবর্তীতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে পুরোপুরি ড্যামেজ করে দিতে পারে। এক কথায় বলতে গেলে হামের ভাইরাস আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা অচল করে দেয়। তবে টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে এই মারাত্মক রোগ থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব। কিন্তু শুধু আপনি ভ্যাকসিন নিলেই হবে না, আপনার আশেপাশের মানুষকেও ভ্যাকসিন বা টিকা নিতে হবে, কারণ হাম খুবই সংক্রামক একটি রোগ। হামের টিকার 2টি ডোজ দেওয়া হলে তা প্রায় 97% সুরক্ষা দেয়। তার মানে টিকা নেওয়া প্রতি 100 জনের মধ্যে 3 জনের শরীরে কোনো অজ্ঞাত কারণে হামের বিপরীতে অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে। এখন আপনি যদি দুর্ভাগ্যবশত এই 3 জনের মধ্যে একজন হয়ে থাকেন এবং আপনার আশপাশের মানুষ হামের টিকা না নিয়ে থাকে, তবে আপনার মাধ্যমে সহজেই আপনার আশেপাশের মানুষের মধ্যে হামের সংক্রমণ ঘটবে। হামের ভাইরাস সমাজ থেকে পুরোপুরি তাড়িয়ে দিতে হলে সমাজের অন্তত 95% মানুষের টিকা নেওয়া বাধ্যতামূলক। যখন 95% মানুষ টিকা নিয়ে নেবে, তখন ভাইরাসটি একজন থেকে অন্যজনে ছড়ানোর সুযোগ পাবে না, যাকে বলা হয় হার্ড ইমিউনিটি। প্রকৃতিতে হামের ভাইরাস সবসময় থাকে, তবে তা মাটি, পানি কিংবা বাতাসে একা একা বাঁচতে পারে না। এটি বেঁচে থাকার জন্য একমাত্র মাধ্যম মানুষের শরীর। মানুষের শরীরের বাইরে হামের ভাইরাস সর্বোচ্চ 2 ঘন্টা বেঁচে থাকে। এখন আমাদের সমাজে যদি 100% মানুষকে হামের টিকা দেওয়া সম্ভব হয়, তবে হামের ভাইরাস মানুষের শরীরে বেঁচে থাকার সুযোগ পাবে না। তখন এটি গুটি বসন্তের মতো পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হবে।
কিন্তু পৃথিবীর সকল মানুষকে টিকার আওতায় আনা অবশ্যই সহজ কাজ হবে না। বাংলাদেশের 9 মাস বয়সী শিশুদের এমআর বা হাম রুবেলার টিকার প্রথম ডোজ দেয়া হয় এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ দেয়া হয়। 9 মাসের আগে শিশু শরীর হামের টিকা নেওয়ার জন্য উপযোগী হয় না, যার ফলে আমাদের সমাজে যদি টিকা না নেওয়া মানুষ বেশি থাকে তবে তাদের মাধ্যমে শিশুকে হামের প্রথম ডোজ দেওয়ার আগেই শিশুটি হামে আক্রান্ত হতে পারে। এই জন্য সবার হামের টিকা নিশ্চিত হওয়া জরুরি। সহজ কথায় শুধু আমি নিজে হামের টিকা নিলেই হবে না, সমাজের প্রতিটি মানুষের হামের টিকা নেওয়া থাকতে হবে, যার মাধ্যমে হাম প্রতিরোধ করা সম্ভব হবে। আর যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে হামের টিকার আওতায় আনা যায় তবে হামের ভাইরাস চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এই বাক্যটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, তবে এই বাক্যের অর্থ এই নয় যে ইউরেনিয়াম আহরণ করে জমানো, বরং এই বাক্যের অর্থ হচ্ছে ইউরেনিয়ামের একটি বিশেষ আইসোটোপ আলাদা করা। এখন কিভাবে এই কাজটি করা হয়, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি আসলে কি তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।